ক্লাসে স্বাগত জানাই। বাংলা ক্লাস এসএম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাই। সুলতান মাহমুদ, 33তম বিসিএস সাধারণ শিক্ষা। আমরা আপনাদের সাথে আছি বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্য বিষয়ক সমস্ত ক্লাস নিয়ে। আপনারা যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, আমি বলবো দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে আপনাদের সাথে কাছে আপডেট চলে যায়। ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা আমাদের মূল আলোচনা চলে যাই। আমরা আজকে আলোচনা করব হচ্ছে বাক্যতত্ত্বের দ্বিতীয় ক্লাস। বাক্যতত্ত্বের দ্বিতীয় ক্লাস আমরা আলোচনা রেখেছি হচ্ছে বাক্যের শ্রেণী বিভাগ। বাক্যের শ্রেণী বিভাগে আমরা জানি বাক্যকে প্রধানত দুভাগে ভাগ করা যায়। বাক্যকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, যেমন এক হচ্ছে গঠন অনুসারে, দ্বিতীয় হচ্ছে অর্থ অনুসারে। তাহলে গঠন অনুসারে বাক্য, আমরা গঠন অনুসারে বাক্যকে দেখি। যদি গঠন অনুসারে বাক্য হচ্ছে তিন প্রকার। গঠন অনুসারে বাক্য তিন প্রকার। এটা হচ্ছে সরল বাক্য, জটিল বাক্য, তিন হচ্ছে যৌগিক বাক্য। আমরা আলোচনা করছি হচ্ছে বাক্য নিয়ে। বাক্যকে গঠন অনুসারে এই তিন ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে সরল বাক্য, জটিল বাক্য, একটা হচ্ছে যৌগিক বাক্য। আমরা সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করবো এখন। সরল বাক্য, যে বাক্যে একটিমাত্র কর্তা বা উদ্দেশ্য এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া বিধেয় থাকে তাকে সরল বাক্য বলা হয়ে থাকে। যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলা হয়। যথা পুকুরে পদ্মফুল জন্মে। এখানে পদ্মফুল হচ্ছে উদ্দেশ্য এবং জন্ম হচ্ছে বিধেয় বা সমাপিকা ক্রিয়া। এরকম ভাবে বৃষ্টি হচ্ছে, তোমরা বাড়ি যাও। আলিফ আজ সকালে স্কুলে গিয়েছে। এখানে বৃষ্টি, আলিফ হচ্ছে কর্তা বা উদ্দেশ্য, এবং যাও গিয়েছে হচ্ছে সমাপিকা ক্রিয়া। এখন আমরা আলোচনা করবো হচ্ছে জটিল বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্স। জটিল বাক্য নিয়ে আলোচনা করব। জটিল বাক্যের সংজ্ঞা আমরা দেখি যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্যের এক বা একাধিক আশ্রিত খণ্ড বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়। যে বাক্যের একটি প্রধান খণ্ড বাক্যের এক বা একাধিক আশ্রিত খণ্ড বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে জটিল বা মিশ্র বাক্য বলে। জটিল বাক্যে দুটি সমাপিকা ক্রিয়া থাকে। জটিল বাক্যের সমাপিকা ক্রিয়া থাকে দুটি। একটি প্রধান খণ্ড বাক্য এবং তার অধীন এক বা একাধিক অপ্রধান খণ্ড বাক্য থাকে। একাধিক সমাপিকা ক্রিয়া থাকলেও জটিল বাক্যের বিধেয় ক্রিয়া একটি। একাধিক সমাপিকা ক্রিয়া থাকলেও বিধেয় ক্রিয়া কিন্তু একটি জটিল বাক্যে। উদাহরণে যে আশ্রিত খণ্ড বাক্য হচ্ছে যে পরিশ্রম করে প্রধান খণ্ড বাক্য হচ্ছে সেই সুখ লাভ করে। অর্থাৎ এই প্রধান খণ্ড বাক্যের উপর এই আশ্রিত বাক্যটি নির্ভরশীল। যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, অর্থাৎ বাক্যের অর্থকে সুস্পষ্ট করতে যে পরিশ্রম করে এরপর কিন্তু আরো কিছু আক্ষেপ থেকে যাচ্ছে এই ধরনের, এবং সেই সুখ লাভ করে। এই বাক্যটি কিন্তু স্বাধীন। এরকম আরো একটা উদাহরণ যদি আমরা দিই তাহলে দেখতে পাবো যে সে যে অপরাধ করেছে তা মুখ দেখেই বুঝেছি। সে যে অপরাধ করেছে, এটা মনে হচ্ছে যে আরো কিছু থেকে আছে, এটা কার উপর নির্ভরশীল। এটা হচ্ছে আশ্রিত খণ্ড বাক্য, আর তা মুখ দেখেই বুঝেছে, এটা হচ্ছে প্রধান খণ্ড বাক্য। এখন আমরা একটু আলোচনা করেছি খণ্ড বাক্য কাকে বলে। একাধিক বাক্য দিয়ে জটিল বা যৌগিক বাক্য তৈরি হয়। জটিল বা যৌগিক বাক্যের অন্তর্গত প্রতিটি বাক্যকে খণ্ড বাক্য বলে। জটিল বাক্যের অন্তর্গত প্রতিটি বাক্যকে খণ্ড বাক্য বলে। যেমন আমি জানি যে সে বাড়ি গেছে। এখানে দুটি খণ্ড বাক্য, এটা হচ্ছে আমি জানি, একটা হচ্ছে সে বাড়ি গেছে। এই দুটা খণ্ড বাক্য। এখন আমরা এই খণ্ড বাক্যগুলো একটু চিনব। খণ্ড বাক্যের শ্রেণী বিভাগ। খণ্ড বাক্য হচ্ছে দুই প্রকার। খণ্ড বাক্য কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে প্রধান খণ্ড বাক্য, একটা হচ্ছে অধীন বা আশ্রিত খণ্ড বাক্য। খণ্ড বাক্যের দুই প্রকার, একটা প্রধান খণ্ড বাক্য, একটা হচ্ছে অধীন বা আশ্রিত খণ্ড বাক্য।
এখন আমরা যদি দেখি যে প্রধান খণ্ডবাক্য কাকে বলে। প্রধান খণ্ডবাক্য হচ্ছে বাক্যস্থিত যে খণ্ডবাক্য তার নিজের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো খণ্ডবাক্যের উপর গঠনগত দিক থেকে নির্ভর করে না, তাকে প্রধান খণ্ডবাক্য বলে। অর্থাৎ যে খণ্ডবাক্যটা স্বাধীন, নিজের অর্থ প্রকাশ করার জন্য অন্য খণ্ডবাক্যের উপর নির্ভর করতে হয় না। সেই সত্য যা রচিবে তুমি, এ বাক্যে যা রচিবে তুমি হচ্ছে প্রধান খণ্ডবাক্য। প্রধান খণ্ডবাক্যের অর্থবোধের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে। এখন আমরা দেখেছি অধীন বা আশ্রিত খণ্ডবাক্য। অধীন বা আশ্রিত খণ্ডবাক্যের কথা যদি দেখি যে বাক্যস্থিত যে খণ্ডবাক্য তার নিজের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো খণ্ডবাক্যের উপর গঠনগত দিক থেকে নির্ভরশীল, তাকে অধীন বা আশ্রিত খণ্ডবাক্য বলা হয়। অর্থাৎ বাক্যস্থিত যে খণ্ডবাক্য তার নিজের অর্থ প্রকাশ নিজে করতে পারে না, অন্যের উপর নির্ভর করে তার অর্থ প্রকাশ করতে হয়, তাকে আমরা বলছি হচ্ছে আশ্রিত খণ্ডবাক্য। যেমন যে পরিশ্রম করে সে পুরস্কৃত হয়, এ বাক্যে আমরা যদি দেখি যে যে পরিশ্রম করে সে পুরস্কৃত, এ বাক্যে সে পুরস্কৃত হয় প্রধান খণ্ডবাক্য, এবং যে পরিশ্রম করে আশ্রিত খণ্ডবাক্য। আশ্রিত খণ্ডবাক্য অর্থবোধের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ নয়। আমরা আগেরটা জেনেছি যে প্রধান খণ্ডবাক্য হচ্ছে অর্থবোধের দিক থেকে, অর্থ প্রকাশের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু আশ্রিত খণ্ডবাক্য অর্থ প্রকাশের দিক থেকে কিন্তু সে স্বয়ংসম্পূর্ণ নয়। এখন আমরা দেখছি হচ্ছে যৌগিক বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্স। দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য যোজক, সংযোজক, বিয়োজক দ্বারা যুক্ত হয়ে একটি দীর্ঘ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। আমরা আরেকটু পরিষ্কার করে নিই, যেখানে বলা হচ্ছে দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য, দুইয়ের অধিক সরল বা জটিল বাক্য বিভিন্ন সংযোজক বিয়োজক দ্বারা যুক্ত একটি দীর্ঘ বাক্য গঠন করলে তাকে আমরা বলি হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, বরং, তথাপি প্রভৃতি অব্যয় যুগে সংযুক্ত বা সমন্বিত থাকে। যেমন উদাহরণে যদি আমরা যাই, জননেতা জনগণকে উৎসাহিত করলেন বটে, কিন্তু কোনো পথ দেখাতে পারলেন না। এই যে স্বাধীন বাক্য, সেটা কিন্তু এবং বটে এই দুটা দিয়ে কিন্তু সংযোগ করা হচ্ছে। তিনি শহরে গেলেন এবং আমি বাড়ি ফিরে আসলাম। এখানে প্রথমটিতে কিন্তু, দ্বিতীয়টিতে এবং, সংযোগের সাহায্যে দুটি বাক্য একত্রিত হয়ে একটি দীর্ঘতর বাক্য গঠিত হয়েছে। তাহলে আজকের আলোচনা এখানে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।